নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলছি। আমি একটা ভিডিও শুরু করেছিলাম। এই যারা উদ্বাস্তুরা এসে পড়েছেন, যাদের এখন আইন কানুনের ফ্যাকড়ায় ফেলে এদেশে বেনাগরিক করা হচ্ছে, বেনাগরিক বলা হচ্ছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা অ্যাক্টিভেট করার খেলা চলছে, দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। আজকেই খবর পেলাম ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার নোটিশ এসেছে। ঠাকুরনগরে 10-15টা নোটিশ এসেছে, আমিও একটা কপি পেয়েছি। তো এরকম একটা অবস্থায় এই যে সমস্ত মানুষ, তারা অসহায় বোধ করছেন, নিজেদের অনেকটাই এই দেশে অবাঞ্ছিত মনে করছেন। এরকম একটা অবস্থায় আমি একটা ভিডিও শুরু করেছিলাম যে না, আপনারা একেবারেই অবাঞ্ছিত নন, আপনাদেরও একটা অধিকার এই দেশের উপর আছে। এই কথা, তার বিভিন্ন তথ্য দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আর হয়তো 2-4 মিনিটে ভিডিওটা শেষ হয়ে যেত, তার মধ্যে আমার টেলিফোনটা অফ হয়ে যায়। মানে পরে বুঝলাম যে ওটা স্টোরেজ শেষ হয়ে গেছিলো। তো খুব ভালো বুঝি না একটার সাথে একটা কী করে জুড়তে হয়, সেটা কেউ যদি সাহায্য করেন, জুড়ে দিতে পারি তাহলে একটাই করে দেব। যতক্ষণ তা না হচ্ছে তখন ওই পার্ট 1 পার্ট 2 হিসেবে আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন। তো আগের অংশটায় যখন প্রচার করব পার্ট 1 লিখে দেব, এই অংশটাতে পার্ট 2 লিখে দেব। আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম সেটা হলো, কলকাতায় একটা কনভেনশন হয়েছিল এই নাগরিকত্বের প্রশ্নে 1964 সালের 27শে জানুয়ারি। সেই কনভেনশনে বিভিন্ন দলের, মানে একদিকে জনসংঘ, আবার এদিকে কমিউনিস্ট পার্টি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা সবাই অংশগ্রহণ করেছিলেন। সেইটা বলতে গিয়েই বলছিলাম যে উদ্বাস্তু প্রশ্নে অতীতে এই যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার যে ঐতিহ্য, এই ঐতিহ্য বা এই যে ইতিহাস, এটা আজকে আবার আমাদের অনুশীলন করা দরকার। তো সেই কনভেনশনে সিদ্ধান্ত হয়েছিল যে পূর্ব পাকিস্তান থেকে ভারতে যারা এসেছেন এবং আসবেন, তাদেরও ব্যবস্থা, নাগরিকত্ব পুনর্বাসনের ব্যবস্থা সরকারকে করতে হবে। এই পর্যন্ত আমরা এসেছিলাম। তো এটা ছিল ওই কনভেনশনের দাবি। আমরা তারিখটা বলেছি 27শে জানুয়ারি 1964 সাল। দেখুন, ঠিক তার পরের দিন 28শে জানুয়ারি, সেই সময় এই যে বহু মানুষ চাইছেন, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে গণতান্ত্রিক মূল্যবোধ যেটাকে বলে, সেটা তখন কংগ্রেসেরও ছিল। এই কনভেনশন 27 তারিখে হলো। 28 তারিখেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, তখন কংগ্রেস ক্ষমতায়, মন্ত্রী গুলজারিলাল নন্দ, প্রভাবশালী মন্ত্রী ছিলেন, আমরা অনেকেই তার নাম জানি, টি কৃষ্ণমাচারী, খুব নামকরা পার্লামেন্টারিয়ান এবং তিনি খুব বড় কংগ্রেস নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং মেহের চাঁদ খান্না, এরা পরদিনই তিনজনে একটা যৌথ বিবৃতি দিয়ে আসলে এই কনভেনশন হয়েছিল। বলেছি যে প্রথম সপ্তাহে 64 সালের প্রথম সপ্তাহে, মানে আমি বলতে চাইছি, এটা ভুল বলেছি, 64 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওই বর্ডার সিল করে দেওয়ার ঘোষণা করেছিল যে বর্ডার দিয়ে আর লোকজন আসতে পারবে না, যেতে পারবে না। তার বিরুদ্ধে কনভেনশন ছিল। এবং 28 তারিখে এই কনভেনশনের পর 28 তারিখে কিন্তু ভারত সরকার তাদের এই যে নির্দেশ, এই যে ঘোষণা, তারা তা প্রত্যাহার করে নিয়েছিল। এবং তারপর থেকে আজ পর্যন্ত আর বর্ডার সিল করার মতো ঘটনা বোধহয় আর ঘটেনি।
তো যাই হোক, এটা একটা খুব বড় ঘটনা। আর আমি যেটা বলছি যে এরকম যারা এসেছেন, যারা ভাবছেন যে আমরা তো সে সাপের ছোবল থেকে বাঁচতে গিয়ে মানে বাংলাদেশ থেকে চলে এসেছেন নিজের দেশ মনে করে, ওটা মুসলমানের দেশ, এটা হিন্দুর দেশ, কিন্তু এখানে এসে তাদের অনেকে মনে করছেন এটা নিজের দেশ ভেবে এসেছিলেন। এখন টেলিফোনে আমাকে বলেছেন যে বাঘের, ভুল বললাম, সাপের ছোবল থেকে বাঁচতে গিয়ে এখন বাঘের মুখে এসে পড়েছি। তো এই যে যারা বলছেন তারা সেই জন্যই বলছি অত্যন্ত অসহায় বোধ করছেন। তারা আরও একটা জিনিস একটু খেয়াল করবেন, আমাদের এই যে কনস্টিটিউশন যারা তৈরি করেছিলেন, আপনি দেখবেন যে এই কনস্টিটিউশনের নাগরিকত্ব চ্যাপ্টারের সত্রে সত্রে লেখা আছে যারা ইন্ডিয়ান অরিজিন মানে 1935 সালে ভারত শাসন আইনে বর্ণিত ভারত, মুদ্রা কথা সেই ভারত হলো পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত। এই তার মানে বাংলাদেশ এবং পাকিস্তানে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরও ওই ইন্ডিয়ান অরিজিন বলে এই ভারতের উপর একটা অধিকার আছে, সেটা এই কনস্টিটিউশনেও স্বীকার করেছে। নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান অরিজিন হলে তাদের জন্য কিছু বিশেষ সুবিধা ঘোষিত হয়েছে। তার মানে আমাদের দেশের কনস্টিটিউশনও স্বীকার করে যে আপনাদের একটা অধিকার আছে। তো এইটা এসে যখন পড়েছেন, আমরা বাংলাদেশ ছেড়ে চলে আসাটাকে আমরা উৎসাহিত করি না, অন্তত আমি তো করি না। আমি যখনই বাংলাদেশে যাই গত 30 বছর ধরে, আমি তখনই বলছি যে যারা চলে গেছেন ঠিক আছে, চলে গেছেন, সেটা কিছু করার নেই। এপার বাংলায় আমরা তাদের নাগরিকত্বের জন্য লড়াই করি, কিন্তু ওপার বাংলায় গেলি বলে আপনারা যাবেন না, কারণ দেশের আইন কানুন পাল্টাচ্ছে। দেশভাগের যে প্রতিশ্রুতি ছিল সেটা দীর্ঘদিন হয়ে গেছে, ফলে আস্তে আস্তে সে গভর্নমেন্টও এটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। ফলে একটা জায়গায় গিয়ে যখন তারা দাড়ি টানবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে। এই যে সমস্ত ছেলে মেয়েদের আপনারা পাঠাচ্ছেন, আমি ওপার বাংলায় গিয়ে বলেছি মানে আমি প্রতি বছর একবার দুবার যাই এবং প্রতি বছর কোনো না কোনো প্রোগ্রাম হয়, আমি সেখানে বলি। তাতে বহু মানুষ আমার পরে অসন্তুষ্ট হন। সামনাসামনি না বললে হয়তো আড়ালে আবডালে তারা বলেন নিজে চলে গেছেন, এখন সবাইকে যেতে নিষেধ করছেন, ইত্যাদি ইত্যাদি ঘটে। আমি তাদের বলেছি যে আইন তো এক জায়গায় নেই, আইন পরিবর্তন হয়েছে। ফলে এখন যে আইন পরিবর্তন হয়েছে, কোনো গভর্নমেন্ট এসে এটাকে কার্যকরী করা শুরু করলে খুব বড় বিপদ হয়ে যাবে, সেই জন্যে আসতে নিষেধ করেছি। এবং তারা নানান রকমের কথা বলেছেন, ওরকম হয়, ও সব ম্যানেজ হয়ে যাবে, এরকম তারা বলেছেন, কিন্তু চলে যাচ্ছিল। কিন্তু তারাও মনে করে, ওপার বাংলার হিন্দুরাও মনে করে যে বিজেপি হচ্ছে আমাদের বন্ধু সরকার, এখানেও হিন্দুদের এক অংশ মনে করেন। কিন্তু দেখুন, সেই বিজেপি এখন বিপদে ফেলে দিচ্ছে। কংগ্রেস কখনো বিপদে ফেলেনি, অন্য কোনো গভর্নমেন্ট বিপদে ফেলেনি, শুধুমাত্র বিজেপি। তারা কিন্তু আজকে এই আইনের যে ধারাগুলো, তারা বেআইনি কাজ করছে আমি এটা বলছি না, আইনের যে ধারাগুলো, কিছু আইন নিজেরাও তৈরি করেছে, আইন কঠোর করেছে যাতে এই মানুষগুলোকে বেছে বার করা যায়, করে দেশে বেনাগরিক করা যায়। বের করে না দিতে পারলেও তাদের এখানে বেনাগরিক করে একটা ওয়ার্ক পারমিট হয়তো দিয়ে দেবে, যে কাজকাম করো, খাও দাও, মানে সেটা আরও বিপজ্জনক। এই সমস্ত মানুষের পুরুষানুক্রমে তারা দেশবিহীন জনগোষ্ঠী হয়ে যাবে। তো এই ব্যাপারটা বিজেপি করছে। ফলে যত তাড়াতাড়ি আমাদের লোকজন, দেশবাসী বুঝবেন যে এরা হিন্দু বলে আসলে এই হিন্দু উদ্বাস্তুদেরই সর্বনাশ করছে, ততই মঙ্গল। ফলে আমরা যারা এসে পড়েছেন তাদের জন্য বলি, আমরা যারা আছি, আমরা যারা উদ্বাস্তু আন্দোলন করি, আমরা নিশ্চিতভাবে আপনাদের জন্য লড়াই করব। আর আমরাও ওপার বাংলায় এখনও যারা আছেন বা আপনারা যারা এসে পড়েছেন তাদেরও আত্মীয় স্বজন আছেন, একটা বার্তা সেখানে দিন যে এই জায়গার অবস্থা এইরকম, এখানে আর আসলে নাগরিকত্ব পাওয়া যাবে না, অসুবিধার মধ্যে পড়তে হবে, বিপদের মধ্যে পড়তে হবে। তো এইটুকুই আজকের এই ভিডিওতে বলার। আপনাদের সবাইকে বলবো যে আমরা হয়তো মার্চ মাসের মাঝামাঝি একটা কনভেনশন করব। আমরা এতদিন ভাবতাম 2014 সাল, এটা হয়তো কাট অফ ডেট করলে অধিকাংশ মানুষের সমস্যা মিটবে। এখন মনে হচ্ছে যে এই কাট অফ ডেটটা আরও একটু এগিয়ে আনা দরকার, সেটা 18-20 কী করা যায়, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা
করে একটা সিদ্ধান্তে পৌঁছানো এবং তারপরে সেই সিদ্ধান্তগুলোকে নিয়ে একটা বড় রকমের আন্দোলনে, একটা দীর্ঘস্থায়ী আন্দোলনের যদি প্রয়োজন হয়, একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবার জন্যে আমরা একটা কনভেনশন করব। যারা আমাদের এই ভিডিও শুনছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই কনভেনশনে যোগদান করবেন এবং কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, দাবি সনদ তৈরি করার ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনের জন্য যা যা প্রয়োজন সবটাতে আপনারাও অংশগ্রহণ করবেন, কন্ট্রিবিউট করবেন। আপনাদের কাছে এই দাবি জানিয়ে, এই আবেদন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার। যারা আমার এই ভিডিওগুলো দেখতে চান তারা ওই ইউটিউবে গিয়ে এসআরবি মুক্তি এটা টাইপ করবেন, করলেই দেখবেন যে এই ভিডিওগুলো চলে এসছে। আর যারা যখন এটা দেখছেন তারপর একটা সাবস্ক্রাইব লেখা থাকবে, দেখবেন ওইটাতে একটু টাচ করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর একজন আমাকে বলছিলেন, আমি তত ভালো বুঝি না, ওখানে একটা ঘন্টা আছে, বেল আছে, ওইটাতে যদি আপনারা টাচ করেন তাহলে আমি যখন এটা ভিডিও করব তখন ওই ঘন্টি বাজিয়ে আপনাকে বলে দেবে যে এসআরবি মুক্তি বা সুকৃতি রঞ্জন বিশ্বাসের ভিডিও আপলোড হয়েছে, সেটা আপনারা জানতে পারবেন। তো আপনারা এইটা যারা জানেন তারা দেখে ঠিকমতো করে নিন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।